মিথ্যাভাবে এবং জেনে শুনে পরিষ্কারভাবে রাজনৈতিক কারণে অনেক নারীরা এখন কারাবন্দী অবস্থায় আছেন, এবং এখানে আনফর্চুনেটলি বিভিন্ন রাজনৈতিক দলের এখানে হাত আছে। যে জিনিসটা আমরা দেখতে চাই যে নির্বাচন পরবর্তী অবস্থায় এরকম ঘটনাগুলো আর ঘটবে না। এখনো সময় আছে, আগামী 4-5 দিনে চাইলে এই অন্তর্বর্তীকালীন সরকারও কিন্তু ব্যবস্থা নিতে পারে যাতে এই ধরনের অন্যায়গুলো তাদের একটা কলঙ্ক হিসেবে না থাকে তাদের রেকর্ডে। 4-5 দিন, বেশি দিন না, তারপরেও তারা চাইলে হয়তো চেষ্টা করতে পারেন। কারণ নবনির্বাচিত যারা আসবেন তাদের অবশ্যই ইমিডিয়েটলি ব্যবস্থা নেওয়া উচিত যাতে এই কলঙ্ক তাদের ঘরেও যাতে না লাগে। আর কি ব্যবস্থা দেখেছি, গত কয়েকদিন ধরে আমরা দেখলাম একটা আলোচনা চলছে সামাজিক গণমাধ্যমে। একটা প্রাইভেট কোম্পানি তারা বিজ্ঞপ্তি দিয়েছেন চাকরির জন্যে, নামটা বললেই হয়, ইবনে সিনা। তারা ওখানে, কারণ সবাই জানি খুব নাম করা একটা হাসপাতাল এবং মেডিকেল সার্ভিস সেখানে দেওয়া হয়। তাদের বিজ্ঞপ্তিতে লেখা আছে একটা চাকরি, একটা লিগাল প্রফেশনাল চাকরি, লিগাল এক্সিকিউটিভ বোধহয় ছিল। সেখানে বলা আছে শুধুমাত্র পুরুষরা আবেদন করতে পারবে, এবং আরো লেখা আছে শুধুমাত্র প্র্যাকটিস, ইংরেজিতে লেখা ছিল তাই কোট করছি, শুধুমাত্র প্র্যাকটিসিং মুসলিম এবং পুরুষরা এখানে আবেদন করতে পারেন। 2026-এ কিন্তু এই অবস্থা। আমরা এই বছর ধরে একটা মামলা চালিয়ে যাচ্ছি, শেষ করতে পারলাম না নির্বাচনের আগে। সেটা হলো পাহাড়ের একজন, যে হেমা চাকমা খুবই পরিষ্কার এবং শক্তভাবে আজকে বক্তব্য রেখেছেন, উনি নির্বাচিত হতে পেরেছেন ডাকসুতে। আরেকজন নারী পার্বত্য চট্টগ্রামের রাঙামাটির, উনি নির্বাচন করেনি, ওনাকে সিলেকশন করে বসানো হয়েছে রাঙামাটির জেলা পরিষদে, হিল ডিস্ট্রিক্ট কাউন্সিলে। সেখানে অন্য পাহাড়িরা ওনার ইলেকশনকে চ্যালেঞ্জ করেছেন এই গ্রাউন্ডে যে উনি বিবাহ করেছেন আরেক সম্প্রদায় বিধায় এখন ওনার যে জাতিসত্তা সেটাই বদলে গেছে। এখন আমরা সবাই বুঝি এটা সম্ভব না, তাই না? আমিও বিয়ে করেছি একজন অবাঙালিকে, তার মানে না যে আমি ওনার সম্প্রদায়ের হয়ে গেছি। আমি ওনার হয়তো চাইলে ওনার হয়তো নাগরিকত্ব নিতে পারতাম, নেই, কিন্তু আমি তো সম্প্রদায় বদলাতে পারবো না। তো এক্স্যাক্টলি এই কেসটা 1 বছর ধরে চলছে, এটার কোনো সুরাহা হয়নি। কিন্তু এই ধরনের চ্যালেঞ্জেস আমরা দেখছি বিভিন্ন জায়গা থেকে আসছে, বিভিন্ন রাজনৈতিক স্পেকট্রামে যারা আছেন বিভিন্ন জায়গা থেকে, শুধুমাত্র উগ্রপন্থী বা ডানপন্থী তাদের কাছ থেকে না। কিন্তু যে জিনিসটা আমরা দেখছি যে একটা ঘরানার মধ্যে যারা আছেন, এক ধরনের মতাদর্শ যারা অনুসরণ করছেন, তাদের কাছ থেকে কিন্তু সিস্টেম্যাটিকলি এই ধরনের আক্রমণ এবং এই ধরনের আন্ডারমাইনিং প্রসেসটা আমরা দেখছি। এবং এখানে আমরা যাদের কথা শুনলাম, যারা সরাসরি রাজনীতি করছেন বা করেছেন এবং রাজনীতি এবং বিভিন্নভাবে সাংগঠনিক কার্যক্রমের সাথে জড়িত আছেন, উমামা আছেন, হেমা আছেন, লিমা ছিলেন কিছুক্ষণ আগ পর্যন্ত, তাদেরকে তারা বলেছেন তারা কি ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হচ্ছেন। একই সাথে আমরা দেখছি আরেক দল নারী যারা বলছেন যে তাদের দলে সবচাইতে বেশি নারীরা রয়েছেন, তারা নিজেরাই বলছেন, তাদের জন্য অন্যদের বলতে হচ্ছে না। তারা বলছেন যে তারা মেনেই নিচ্ছেন যে তাদের নেতৃত্ব প্রয়োজন নাই, পুরুষরা তাদের পরিচালক হিসেবে কাজ করবেন, ভবিষ্যতেও করে যাবেন। 2026, এটা কি সম্ভব? আমাদের সেই সংবিধান যেটার সংশোধনের কথা চলছে 54 বছর আগে আমরা অর্জন করেছি, যেখানে সমান অধিকারের কথা বলছে, এখন আমরা বলছি পুরুষ আমাদের পরিচালক হবে। আমার মনে হয় এটা আমরা সরাসরিভাবে এই ধরনের বক্তব্যকে প্রত্যাখ্যান করা উচিত। এটা নিয়ে কোনো ডিবেটেও যেতে হবে না, এটা নিয়ে ইসলামী আইনে কি বলা আছে না বলা আছে সেটা আমাদের দেখতে হবে না। আমরা বাংলাদেশে বসবাস করি, বাংলাদেশে আমাদের সংবিধান, সেটা সহজে আমরা পাইনি, অনেক কষ্টে মুক্তিযুদ্ধের মাধ্যমে পেয়েছি, সেটা আমাদের ধরে রাখতে হবে। তো আমাদের বাস্তবতা হচ্ছে যে পরিবর্তন আমরা দেখেছি বাংলাদেশে 54 বছরে, সেটা এক ধাপে হয় নাই, সেটা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রয়াস, বিভিন্ন ধরনের প্রচেষ্টার কারণে হয়েছে। আমরা প্রগতিশীল আইন পেয়েছি বিভিন্ন সরকারের আমলে, প্রগতিশীল রায় পেয়েছি আমাদের সুপ্রিম কোর্ট থেকে বিভিন্ন সময়, এবং প্রগতিশীল রাজনীতিও দেখেছি, এবং নারীরা পুরুষের পাশাপাশি কাজ করেছেন। যেমন আমরা একদম 72 থেকে শুরু করে যদি বলি কোথায় কোথায় আমাদের অর্জন এবং কোথায় অনেক জায়গায় আমরা পিছপা হয়েছি, সেটা সঠিক। ওই বীরাঙ্গনদের কারণে আমরা ওই সময় একটি আইন পেয়েছিলাম, দত্তক আইন, যে নারীরা পুরুষরা দত্তক নিতে পারবেন। এখন সেই আইনটা নেই, পুরো ইতিহাসের মধ্যে আর ঢুকবো না। কিন্তু আমরা জানি, আমি অন্য এখানে আইনজীবীরা যারা আছেন তারাও বলবেন যে আমরা সকলেই প্রায় প্রতিদিন না হলেও প্রতি সপ্তাহে একটা করে একটা আবেদন পাই
বাংলাদেশি কারো কাছ থেকে, বিশেষ করে প্রবাসী যারা আছেন, যে তারা দত্তক নিতে চান। আর আমাদের দুঃখ নিয়ে বলতে হয় যে ভাই এটা সম্ভব না, অন্যান্যভাবে পারবেন, সরাসরি পাবেন না। নারী নির্যাতন নিয়ে নানান আইন হয়েছে, পারিবারিক নির্যাতন নিরোধ করার জন্যে, বাল্য বিয়ে নিরোধ করার জন্যে, ইদানিং এই গত সপ্তাহে আমরা দেখলাম যৌন হয়রানি নিরোধ করার জন্য ফাইনালি আইনটা আসলো অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে। এই আইনগুলো যাতে ধরে রাখা হয়, নবনির্বাচিত যে সরকার আসবে তারা অবশ্যই যাতে এগুলো ধরে রাখেন। পাশাপাশি এই আইনগুলো কার্যকরী করার জন্য যে ব্যবস্থাগুলো হয়েছে, আমাদের পুলিশের ভেতরে ভিকটিম সাপোর্ট সেন্টারগুলো হয়েছিল। আনফর্চুনেটলি এই বছরে আমরা দেখলাম এই ভিকটিম সাপোর্ট সেন্টারগুলোকে আমাদের রেভিনিউ বাজেটের মধ্যে নিয়ে আসার কথা ছিল, এটা যাতে প্রকল্প আকারে না চলে, এটা কিন্তু হলো না এই বছরে। অথচ এগুলো বন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে, একটা সিরিয়াস সম্ভাবনা। এটা আগে নবনির্বাচিত সরকারের কিন্তু এগুলো জিয়ে রাখা খুবই জরুরি প্রয়োজন। ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার আমরা বলি বাংলাদেশের বিশাল অর্জন, অন্যান্য দেশ কিন্তু আমাদের দিকে তাকায় এগুলো কিভাবে কাজ করে জানবার জন্য। সেটাও কিন্তু এই বছরে আমরা জানি না কেন রেভিনিউ বাজেটে দেওয়া হলো না, রাখা হয়নি, বন্ধ হয়ে যাওয়ার একটা সুযোগ আছে। সো আমার মেইন মেসেজটা রিলি হচ্ছে যে আমাদের যে অর্জনগুলো আছে সেটা আমরা যাতে আগের ইতিহাস এবং আগে আমরা যে ধরনের স্বৈরাচারী প্রক্রিয়ার মধ্যে দিয়ে গেছি এবং যে ধরনের গুরুতর মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছি, সেটার কারণে সব কিছু যাতে আমরা না ফেলে দিই, আমরা যাতে বোঝার চেষ্টা করি যে এত কিছুর মধ্যেও ভালো কিছু কিছু বিভিন্ন সময় হয়েছিল, সেগুলো কি এবং কেন সেটা বুঝতে হবে। এবং আমাদের সংস্কৃতির উপরে যে আক্রমণ আমরা দেখেছি, সেটা আমি মনে করি যে আমরা যখন নারী অধিকারের কথা বলছি সেটা কিন্তু একই সাথে সেটা নিয়ে কথা বলা উচিত। কিন্তু আমরা যে স্বাধীনভাবে কথা বলবো, স্বাধীনভাবে সংগঠিত হব, সেটার জন্য একটা সাংস্কৃতিক প্রক্রিয়া প্রয়োজন হয়, একটা প্রেক্ষাপটের প্রয়োজন হয়। আমাদের এমন একটা সমাজ, এমন একটা দেশ, এমন একটা জাতি যেখানে আমাদের জন্য সাংস্কৃতিক লড়াইও খুব বড় একটা ভূমিকা রেখেছে সবসময়। ওখানেই আমরা দেখেছি এই বছরে বিশালভাবে এবং খুব সুনির্দিষ্টভাবে একটি আক্রমণ এসছে। এবং ফাইনাল কথা, ধর্মীয় অনুভূতি নিয়ে কেউ শুরুতে আই থিঙ্ক কথা বলছিলেন, যে যখন আমরা দেখছি যে বিভিন্ন ধরনের আক্রমণ আসে, শারীরিক আক্রমণ আসছে, সাইবার অ্যাটাকগুলো আসছে, এবং এই বিশেষভাবে ধর্মীয় অনুভূতিতে একদিকে নারী বিদ্বেষী বক্তব্য, সবার আই থিঙ্ক এখানে যারা আছেন সবাই কোনো না কোনোভাবে এগুলোর শিকার হচ্ছেন, কিন্তু নারী বিদ্বেষী বক্তব্যের চাইতে যেটা আরো ভয়াবহ, যে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার যে অভিযোগ যখন কারো বিরুদ্ধে আনা হয়, তখন ইমিডিয়েটলি মনে হয় যে শুধু আইন দিয়ে আমাকে আক্রমণ করা হচ্ছে না, চেষ্টাই করা হচ্ছে ইচ্ছে করে যে একটা আলাদা করে যে একটা পাবলিক সেন্টিমেন্ট সেখানে তৈরি করা এবং এক ধরনের মব কারো পিছনে লেলিয়ে দেওয়া। আমাদের বোধহয় মনে রাখা উচিত যে এটা 30 বছর আগে 90-এর দশকে আমরা দেখেছিলাম। আপনারা অনেকে বলেছেন ধর্ম অবমাননা, অ্যাকচুয়ালি ধর্ম অবমাননা আমাদের আইনে নেই, আমাদের আইনে আছে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা। ইটস কাইন্ড অফ ইম্পর্টেন্ট ডিস্টিংশন। হ্যাঁ, সো ব্লাসফেমি আইন আমাদের আইনে নেই, উই ডু নট হ্যাভ ইট। পাকিস্তান হ্যাজ ইট, সাম ওয়েস্টার্ন কান্ট্রি স্টিল হ্যাভ ইট। কিন্তু একটা চেষ্টা হয়েছিল 90-এর দশকে বেগম খালেদা জিয়ার সরকারের সময় to bring in a blasphemy law, কিন্তু ওই সরকার সেটা অ্যালাউ করেনি। তাই সরকারের ভেতরে যারা ছিলেন তারা চেষ্টা করেছিলেন, তাদের অ্যালাইজরা, কিন্তু ওটা বন্ধ করা হয়েছে। বিকজ আই থিঙ্ক বোঝা গেছে যে এটা হবে একটা, এটা আমাদেরকে একদম অন্য জায়গায় নিয়ে যাবে। আপনি যখনই সেই অধিকার দিয়ে দিবেন কাউকে যে সেই ডিফাইন করবে ধর্মের মানেটা কি, এখনই যেটা করা হচ্ছে ধর্মীয় অনুভূতি নিয়ে, যে যারা এই অভিযোগ নিয়ে আসে তারাই ডিসাইড করে যে কোনটা একটা ধর্মীয় অনুভূতির ব্যাপার, তারাই ডিসাইড করবে যে নারীর অধিকার নিয়ে কথা বলা হচ্ছে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানা। এবং আমরা এটাও কিছুদিন আগে দেখেছিলাম যে একটি দল, অনেকগুলো দল, ধর্মীয় উগ্রপন্থী দলগুলো বলবো, ধর্মভিত্তিক যারা, তারা একটা অনুষ্ঠান আয়োজন করলেন একটি মাত্র লক্ষ্য নিয়ে, যে তারা একটি গোষ্ঠীকে অমুসলমান ঘোষণা করবেন। এবং সেখানে একটি দলের প্রতিনিধি সেখানে দাঁড়িয়ে বললেন যে উনি নির্বাচিত হলে, ওনার সরকার নির্বাচিত, ওনার দল সরকার গঠন করার সুযোগ পেলে তারা আহমদিয়া জনগোষ্ঠীকে অমুসলমান ঘোষণা করবেন। এই ক্ষমতা ওনাদেরকে কে দিয়েছে? আমি যতদূর ইসলাম বুঝি, আমিও একজন মুসলিম পরিবারে জন্ম নিয়েছি, আমি জানি সেই ক্ষমতা আমাদের কাউকে দেওয়া হয়নি যে আমরা সিদ্ধান্ত নিতে পারবো অন্যদের ব্যাপারে। কিন্তু ওনারা কোন স্পর্ধায়, কোন সাহসে এই ধরনের কথা বলেন এবং মনে করেন যে তারপরে তাদেরকে আমাদের নেতা মানতে হবে বা আমাদের তাদের হাতে ক্ষমতা উঠিয়ে দিতে হবে। ধন্যবাদ।